অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে একটা নতুন ইঙ্গিত পাওয়া গিয়েছে। এই সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই এই বিষয়ে মুখ খুলেছেন। এই মেয়াদ নিয়ে বিতর্ক চলছে। বিএনপি তো কোনো মেয়াদ দিতেই রাজি না। 2 মাসের মধ্যে নির্বাচন হলেও, 3 মাস না, 2 মাসের মধ্যে নির্বাচন হলেও তারা ওয়েলকাম জানাবে। যদি বলে যে কোনো সংস্কার দরকার নাই, আওয়ামী লীগের বিচার দরকার নাই, আওয়ামী লীগ সহ নির্বাচন 2 মাসের মধ্যে, তাতেও তারা রাজি হবে। কারণ তাদের দরকার এখন ক্ষমতায় যাওয়া, চেয়ারে বসা। তাদের লোকজন অলরেডি মেয়র পদে বিজয়ী হচ্ছে, হাসিনা নির্বাচনের বৈধতা পাচ্ছে। তো দর্শক, তা আমি মনে করি ডক্টর ইউনূস যেটা ভাবছেন, অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য উপদেষ্টা অনেকের সাথে আমাদের যাদের কথা হয় তারা যেটা ভাবছেন, এটা নিঃসন্দেহে জামাত শিবিরের জন্য ভালো হবে। আমি বিষয়টা জাস্ট জামাত শিবিরের সাথে একটু রিলেট করে আলোচনা করছি। রাজনীতি ক্ষণে ক্ষণে রং বদলায়, কখনো মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা, কখনো কমার সম্ভাবনা, কখনো বিএনপির চাপে পড়ে ডক্টর ইউনূস এক ধরনের কথা বলেন, কিন্তু অন্য কারো ভরসা পেলে তখন আবার আরেক ধরনের কথা বলবেন। এইটাই রাজনীতির বাস্তবতা। আমরা ডক্টর ইউনূসের একটা সাক্ষাৎকার বিশ্লেষণ করব, যেটা তিনি ভয়েস অব আমেরিকাকে দিয়েছিলেন। সরকারের মেয়াদ কতদিন হবে সেটা সরকারই বলবে। এর মানে এটা সেনাপ্রধানের বলার কথা নয়, এটা সরকার বলবে। এবং মেয়াদ কতদিন হবে এটা ঠিকও করবে সরকার, এটা বিএনপি ঠিক করা কেউ নয়। এবং এখানে আসিফ মাহমুদ নাহিদ ওদের সাথে কথা বলে যেটা জানা গেছে, সরকারের মেয়াদ বিএনপি যেটা চায় খুব দ্রুত, অতি দ্রুত, এর সাথে সরকার আসলে একমত নয়। তারা বিচার করবে, সংস্কার করবে, তারপরে নির্বাচন হবে। মানে যথেষ্ট সময় লাগবে। আওয়ামী লীগের বিচার যদি হয়, সুন্দর একটা সুষ্ঠু গ্রহণযোগ্য সংস্কার যদি হয়, এবং নির্বাচন হতে যদি যৌক্তিক একটা লেট করা হয়, সেটা জামাত শিবিরের জন্য ভালো হবে। কারণ দিন যত যাচ্ছে বিএনপি তত ব্যাকফুটে যাচ্ছে। বিএনপির অপকর্মগুলো জাতির সামনে আসছে, তাদের আসল চরিত্র, লুটপাট, চাঁদাবাজি, এগুলো সামনে আসছে। আর জামাত শিবির যে আসলে যোগ্য, তারা যে সৎ, এই বিষয়টা আরো সামনে আসে, প্রতিষ্ঠিত হচ্ছে। এই জন্য বলবো যে এই দেশটা যত সংস্কার হবে, দেশে যত ভদ্র কালচার চালু হবে, জামাত শিবিরের জন্য তত ভালো হবে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। যাই হোক, এখানে একটু ভূমিকা লেখা হয়েছে। একটা সাক্ষাৎকারে সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়েও ডক্টর ইউনূস কথা বলেন। সেখানে তিনি যেটা বলছেন, দেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে পুলিশের ভূমিকা নেওয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতিতে তারা মনোবল হারিয়ে ফেলেছে। সম্প্রতি ছাত্র জনতা হত্যা করায় কটু কথার ভয়ে পুলিশ সাধারণ মানুষ থেকে কিছুটা দূরে থাকতে চাচ্ছে। অতএব এই পরিস্থিতিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া, এমনকি আমি বলবো বিমান বাহিনী, নৌবাহিনীকে যে দেওয়া হচ্ছে, সেটাও যৌক্তিক। কেন যৌক্তিক? এই যে পুলিশকে কেউ মানতে চাচ্ছে না। পুলিশ যা করেছে এই পোশাকে এইভাবে সংস্কার করা ছাড়া, আর এই পুলিশের প্রায় 95% সদস্য হচ্ছে হাসিনার, হয়তো বা 5% থাকতে পারে যে সৎ বা ভালো, কিন্তু এই পুলিশের উপর তো আস্থা রাখা যায় না। অন্য কোনো বাহিনীর মাধ্যমে তো কাজ করাতেই হবে। অতএব ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এখানে ভয়ের কিছু নেই, এটা ক্লারিফাই করলেন। এই যে আমরা কিন্তু এটাও দেখেছি যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারটাকে ভয় পেয়েছে বিএনপি, কিন্তু জামাত কিন্তু ভয় পায়নি। তিনি বলেন, পুলিশের সবাই তো আর অন্যায় করেনি, যারা অন্যায় করেছে তাদের চিহ্নিত করব, তাদের শাস্তি হবে, বাকিরা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু এটি একটি লম্বা প্রক্রিয়া। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সীমিত সময়ের জন্য সেনা কর্মকর্তা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। সম্পূর্ণ একমত। কিন্তু বিএনপি দেখেন যে দেশের ভালো, জাতির ভালো, আইন শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা, এগুলোতে তাদের মনোনিবেশ নেই। কিভাবে ক্ষমতা আসা যাবে এবং তাদের লোকজনের চাঁদাবাজি, লুটপাট কিভাবে নির্বিঘ্নে করতে পারবে, সবকিছুর কথাবার্তা কিন্তু সেগুলোর উপর ভিত্তি হলো। যদিও তারেক রহমানের রাজনীতিকে আমরা সাপোর্ট করি, কারণ তিনি ইতিবাচক কথা বলছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে তারেক রহমান ব্যর্থ। তিনি ইতিবাচক কথা বলে সেটা মানাতে পারছেন না। এত বহিষ্কার করছেন, এত কঠোর বার্তা দিচ্ছেন, কই শুনছে না তো। দেশব্যাপী চাঁদাবাজির মহড়া চলছে, আওয়ামী লীগের মতোই চলছে। ইটস ট্রু। গত 17 সেপ্টেম্বর সেনাবাহিনী ক্যাপ্টেন ও চতুর্থ মর্যাদার কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়, এগুলো নিয়ে কথা বলেছি। দর্শক, গণঅভ্যুত্থানের নেতৃত্ব এবং সরকার পরিচালনা তরুণদের ভূমিকা নিয়ে ডক্টর ইউনূস বলেন, তরুণদের হাতেই ক্ষমতা যাওয়া উচিত, এখানে বুড়োদের কোনো কাজ নেই, তারা শুধু ভুল করে গেছে এ পর্যন্ত। এই কথাগুলো কিন্তু সাহসী কথা। এটা অবশ্য বিএনপি জামাত কেউই পছন্দ করবে না, কারণ বিএনপি জামাত উভয় দলই বুড়ো দল। কিন্তু তারপর তরুণরা যদি আসে, যেহেতু তরুণ জামাতের একটা বড় শক্তি তারুণ্য শিবির,
আর শিবির যে কারোর সাথে যে কোনো পরিস্থিতিতে কাজ করতে পারে। অতএব এই তারুণ্যের উত্থান, তারুণ্য ভিত্তিক বাংলাদেশ ঘটলে তাতে জামাতের ভালোই হবে, খারাপ কিছু হবে না। কারণ তারুণ্যের সাথে মিশে যাওয়ার সব ধরনের যোগ্যতা শিবিরে আছে, যেটা বিএনপি নেই। কারণ বিএনপির ছাত্র সংগঠন নেই, তারুণ্য ভিত্তিক না, অনেক সিনিয়র বয়স্ক ভিত্তিক। ডক্টর ইউনূস বলেন তাদের নেতৃত্বে একটি বড় কাণ্ড হয়ে গেল, কাজেই তাদের অবিশ্বাস করার কোনো কারণ নেই। আমি বরাবরই বলে আসছি, তরুণদের এই দেশ চালানো উচিত, তারা তাদের ভবিষ্যৎ রচনা করবে। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বই তরুণদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া ভালো। এবং সামনে তারুণ্যভিত্তিক রাজনৈতিক দল আসুক, উই শুড ওয়েলকাম দেম। সরকার মেয়াদ ও নির্বাচনী সম্ভাব্য সময় বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য তুলে ধরে ডক্টর ইউনূসের কাছে জানতে চাওয়া হলে এটা কি নেওয়া হয় যে সরকারের মেয়াদ 18 মাস, মানে এটা কি না জিজ্ঞেস করা হয়েছে। জবাবে ডক্টর ইউনূস বলেন এটা সরকারের মতামত না, সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে। আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ। উপদেষ্টা পরিষদের আমরা এটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। ডক্টর ইউনূসের এই বক্তব্য একটা নতুন ইঙ্গিত, আসলে 18 মাস না, এটা আরো বেশি হবে। এর মানে বিএনপির প্রত্যাশা পূরণ হচ্ছে না, 18 মাসের মতো হচ্ছে না। আর জামাত যাই বলুক, লেট হলে জামাতের জন্য ভালো, দেশের জন্য ভালো, জাতির জন্য ভালো। এবং ডক্টর ইউনূস এই সাক্ষাৎকারে ভারতের সাথে সম্পর্ক নিয়ে কথা বলেছেন, পাকিস্তানের সাথে সম্পর্ক নিয়ে কথা বলেছেন। মানে স্পষ্ট যে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হবে, সবকিছু ঠিক হয়ে গিয়েছে একটা বৈঠকে, সেটা না, তবে সম্পর্ক হবে। বিশেষ করে সার্ককে পুনরুজ্জীবিত করতে যাচ্ছেন ডক্টর ইউনূসের, এটা একটা ভিশন। আর সার্ককে যদি আবার পুনরুজ্জীবিত করেন, রিভাইভ করেন, সেটা অবশ্যই পাকিস্তানের সাথে একটা সুসম্পর্কের ভিত্তিতে হতে হবে। এবং আমি মনে করি ডক্টর ইউনূস এই সাক্ষাৎকারে, আমি জামাতকে এখানে রিলেট করেছি, জামাত শিবিরের জন্য একটা বড় সুখবর দিলেন। এটা নিঃসন্দেহে জামাতের জন্য একটা ঐতিহাসিক অর্জন। সংবিধান নিয়ে কথা বলা হয়েছে। সংবিধান, তিনি বলেছেন যে এই সংবিধান এগুলো সব হাসিনা ধ্বংস করে দিয়েছে, এটা সংস্কার হবে। কিভাবে সংস্কার হবে এটা আইনি ব্যাপার, এটা ঠিক করবে সরকার, কমিশন গঠন হয়েছে। ডক্টর ইউনূসের কথা থেকে বোঝা যায় যে সংবিধানের ব্যাপক সংস্কার করবেন। এর মানে কি? এই যে সংবিধানটা, এটা কি? এটা হচ্ছে মুজিবী সংবিধান। এই সংবিধান হচ্ছে 71-এর চেতনা ব্যবসার সংবিধান। এই সংবিধান হচ্ছে জামাত শিবির নিপীড়নের সংবিধান। তো এইসব সংবিধানের প্রতি ডক্টর ইউনূসের আস্থা নেই, ব্যাপক পরিবর্তন করা হবে। এর মানে এগুলোকে বলছে ধ্বংস। অতএব নতুন যে সংবিধান হবে সেখানে জামাত শিবির তাদের পূর্ণ অধিকার ফিরে পাবে, তাদেরকে স্বাধীনতা বিরোধী ট্যাগ এমুক তমুক এসব বলার কোনো সুযোগ থাকবে না। এ বিষয়েও ডক্টর ইউনূস একটা চমৎকার কথা বলেছেন। এছাড়া পাহাড়ে অস্থিরতা, ছাত্র জনতা, মব জাস্টিস, নানান বিষয়ে কথা বলেছেন। পার্বত্য চট্টগ্রাম, রোহিঙ্গা শরণার্থী, এগুলো নিয়ে জাতিসংঘ কথা বলেছেন। এখানে জামাত শিবিরের জন্য যে প্রশ্নটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করি, দেখেন প্রশ্ন করা হয়েছে, স্বাধীনতার বিরোধিতাকারীরা এখন দেশের রাজনীতিতে সামনের দিকে চলে আসছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে ডক্টর ইউনূস বলেন, আমাদের সংবিধান বলে প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে, সে অধিকার আমরা নিশ্চিত করতে হবে। সংবিধানের বিধান থেকে তো বের হতে পারি না। তারা যদি অপরাধ করে তাহলে শাস্তি হবে, কিন্তু রাগ করে তাকে দুশমন ভাবতে পারি না, তার অধিকার কেড়ে নিতে পারি না। এটা কোনো রাষ্ট্র করতে পারে না, করলে সেটা অচল রাষ্ট্র। কত সুন্দর জবাব জামাত শিবিরের পক্ষে, দেখলেন? যে স্বাধীনতা, কিসের স্বাধীনতা বিরোধী? স্বাধীনতা বিরোধী তাতে কি? তাতে কি তারা রাজনীতিকার অধিকার পাবে না? সে অপরাধী কিনা সেটা দেখতে হবে। এর মানে এইসব চেতনা ব্যবসা 71, ডক্টর ইউনূস এই ভাষণের আগে 71 নিয়ে জিকির করেন না। এই বিষয়ে কথা স্পষ্ট। ডক্টর ইউনূসের আকীদা যেটা বুঝতে পারছি এবং আমরা যেটা মনে করি, দেখেন 1971 সালে 16 ডিসেম্বরের পর বাংলাদেশে কোনো স্বাধীনতা বিরোধী নেই। কেউ যদি 71-এর 16 ডিসেম্বর পরও এই স্বাধীনতা বিরোধী কাউকে ট্যাগ দেয়, নিঃসন্দেহে সে এটা নিয়ে অপরাজনীতি করছে, চেতনা ব্যবসা করছে। এটা ভারতের ষড়যন্ত্র। কোনো স্বাধীনতা বিরোধী নেই। স্বাধীনতা বিরোধী 71-এর 16 ডিসেম্বর পর যদি কেউ থাকতো তাহলে সে পাকিস্তান চলে যেত, অথবা পাকিস্তান বাংলাদেশকে রিইউনাইট করার চেষ্টা করতো। যেহেতু এই কাজ কেউ করেনি, অতএব যারা স্বাধীন বাংলাদেশে থেকেছে 71 সালে 16 ডিসেম্বর পর, তারা সবাই স্বাধীনতার পক্ষের শক্তি। হ্যাঁ, যারা 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত স্বাধীনতার বিরোধিতা করেছে, এমনকি স্বাধীনতার বিপক্ষে কাজও করেছে, তারাও যারা দেশে থেকে গিয়েছে, এদেশের আনুগত্য স্বীকার করেছে, এদেশের নাগরিকত্ব গ্রহণ করেছে, তারা সবাই স্বাধীনতার পক্ষের। বিপক্ষে থেকে ভুল করেছিল, পরবর্তীতে পক্ষে চলে এসেছে। এজন্য আমি বলবো যে বাংলাদেশে শুধু এখন না, 1971 সালের 16 ডিসেম্বর পর থেকে কোনো স্বাধীনতা বিরোধী নেই। অতএব এইসব অপরাজনীতি, ফালতু রাজনীতি, বিভাজনের রাজনীতি, এগুলো চলবে না। এটাই ডক্টর ইউনূসের ইঙ্গিত। এটা ডেফিনেটলি জামাত শিবিরের জন্য একটা বড় সুখবর।
ডক্টর ইউনূস কত সুন্দরভাবে এই স্বাধীনতা বিরোধী প্রশ্নটা ট্যাকেল দিলেন, এবং জামাত শিবিরের সামনে আসা, রাজনীতিতে সামনে আসা, এতে যে ডক্টর ইউনূস মোটেও বিব্রত নয় সেটা কিন্তু এখানে চমৎকারভাবে ফুটে উঠলো।